বাংলার ভাইপো কি দেশের সবচেয়ে বড় ভিআইপি নাকি ভিভিআইপি? তিনি আদালতে গেলেই রক্ষা কবচ পেয়ে যান, বিদেশ যাওয়ার অনুমতি পেয়ে যান। আবার দেখুন পিসিকে ইডির তদন্তে বাধা, যে আইপ্যাকের অফিসে চলে গেলেন, ফাইল চুরি করলেন, ল্যাপটপ চুরি করলেন, কত কিছু হলো সুপ্রিম কোর্টে। তারপর মামলাটার কি হলো? কোথায় উবে গেল মামলাটা? কেন ঘুমিয়ে মাসের পর মাস আদালত? শুভেন্দু অধিকারী তথা বিজেপির সরকার কেন কিছুই করতে পারছে না? মানুষের প্রশ্ন, তবে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পিসি ভাইপোকে বাঁচাতে ব্যস্ত? এইভাবে বিদেশ চলে যাওয়ার রাস্তাটা কি কেন্দ্রও তৈরি করে দিল? সব প্রশ্নের উত্তর দেব। তবে সবার আগে বলে রাখি, শুভেন্দু অধিকারী মানে আমাদের নতুন মুখ্যমন্ত্রী, তিনি যতই চান আসলে তার হাত বাঁধা, তিনি কিছুই করতে পারবেন না। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করেননি, আজই করুন, বিনা খরচে সাবস্ক্রাইব করুন। কিভাবে পিসি ছাড় পেয়ে যান, তৃণমূল নেতারা সহজে বেল পেয়ে যান, কি করে সব সময় ভাইপো পার পেয়ে যান, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। ভাইপো তো বিদেশ চলে গেছেন, কবে ফিরবেন কে জানে। আশ্চর্যের বিষয়, সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিতে না দিতেই বাক্স প্যাটেরা গুছিয়ে শুনছি নাকি 20-25টা সুটকেস এসব নিয়ে একটা প্রাইভেট বিমান, সেটা বিমানবন্দরে রেডিই ছিল, তিনি চেপে দিল্লি হয়ে দুবাই, তারপর আমেরিকা, লন্ডন, কোথায় যাবেন আমরা জানি না। এই যে গোছগাছ করে তিনি চলে গেলেন, চিকিৎসা করাতে গেছেন। আমি চাই ভাইপোর চোখ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক, কিন্তু গোটা ঘটনা দেখে আপনাদের মতো আমারও না চক্ষু ছানা বড়া হয়ে গেছে। টিকিট কাটাই ছিল বিদেশে যাবার, মানে এই তারিখেই যাবার, বিমান তৈরি ছিল, বিদেশে থাকা ইত্যাদি সব ব্যবস্থা তার মানে করাই ছিল, ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট সব নেওয়াই ছিল, সুটকেস গোছানোই ছিল। তার মানে কি আদালতে কি হতে পারে, সুপ্রিম কোর্টে বিচারপতিরা কি বলতে পারেন, সেটা ভাইপো বাবু আগে থাকতে জানতেন। মানুষের প্রশ্ন, সর্বত্র এক প্রশ্ন, যে কোটি কোটি টাকা দিয়ে কি এই রায়টা কেনা হয়েছে? তার তো সব ব্যাংক অ্যাকাউন্টের ওপর নজরদারি, সব কিছু চলছে, দলটা নেই, তারপরেও তিনি প্রাইভেট বিমান, সেই বিমানে আর কেউ থাকবে না, সেটা নিয়ে তিনি উড়ে গেলেন। জানি আদালতের বিরুদ্ধে এই ধরনের প্রশ্ন তোলা অত্যন্ত ঝুঁকির, আদালত আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কিন্তু আপনাদের মনের কথা, আপনাদের যে প্রশ্ন, তার উত্তর খোঁজার জন্য ঝুঁকিটা আমাকে নিতেই হবে। যা হবে হবে, সত্যিটা আমি বলবো। আপনারা দেখুন, শুধু ভাইপো নয়, সেই কবেই থেকে তৃণমূলের সে বিনয় মিশ্র ভাইপোরে ভাই, তাকে কিন্তু ভারতে আনা গেল না। ভাইপোর আত্মসহায়ক, তিনিও ভিভিআইপি, তিনি রক্ষা কবচ নিয়ে ঘুরছেন, অথচ তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। শুভেন্দু অধিকারী নানাভাবে রাজ্য পুলিশ দিয়ে চেষ্টা করছেন, কিন্তু আদালত সেই কবে থেকে একের পর এক তৃণমূল নেতা, যাদের মানে অভিযোগ নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের অন্যায় অপরাধ চুরির কোনো সীমা পরিসীমা নেই, তারা জেলে যাচ্ছেন, কটা দিন থাকছেন, বেরিয়ে আসছেন, জামিন পেয়ে যান। আর এসব ক্ষেত্রে না বারংবার আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, পিসি ভাইপোর সঙ্গে বাকিরাও কি তবে ভিআইপি নাকি ভিভিআইপি, নাকি আদালতের চোখে এরা আমাদের মতো নগণ্য মানুষ নন, এরা অনেক বড়, আমরা তো সহজে সব পেতে পারি না। পরিবর্তনের পরে, মানে রাজ্যে পালা বদলের পরে
এসব হবে না, এসব বদলে যাবে। আমরা অনেকে ভেবেছিলাম, আপনারাও অনেকে ভেবেছিলেন এই পরিস্থিতি বদলে যাবে, কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক তদন্তের নির্দেশ দিচ্ছেন, তদন্ত শুরু হচ্ছে, কিন্তু তারপরেই হোঁচট খেতে হচ্ছে, মুখ পুড়ছে আদালতের জন্য। আদালত তদন্তের গতি শ্লথ করে দিচ্ছে। এর আগে ইডি সিবিআই তারা তো করেছেই, তাদের তো 18 মাসে বছর, অথবা 21, 22, 24 এসব মাসেও বছর হতে পারে। আজকের আলোচনাটা শেষ পর্যন্ত শুনবেন, আর শুনলে বুঝতে পারবেন কেন শুভেন্দু অধিকারীর হাত বাঁধা, কেন রাজ্য বিজেপির নেতারা চাইলেও, সমর্থকরা চাইলেও, রাজ্যের প্রতিটি মানুষ চাইলেও, এমনকি তৃণমূলের কালীঘাটপন্থী নেতারাও, তারাও চান অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। মাঝে মাঝে সবাই ভাইপোর বিরুদ্ধে গর্জে ওঠেন, কিন্তু ভাইপোর ছোঁয়া যায় না। সেই কালীঘাটের কাকুর কথা মনে পড়ে, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বারংবার সেটিংয়ের অভিযোগ উঠেছে, কিন্তু এই রাজ্যে পালা বদলের সময় বোঝা গেছে সেটিংয়ের যে অভিযোগ সেটা মিথ্যা। কিন্তু এখন সেই বাস্তবতা, বিজেপির সমস্যা কোথায় আমি আপনাদের স্পষ্ট করে বলে দেব। কেন মোদি শাহর সরকার চুপ? শুধু কি পিসি ভাইপো, ওই যে প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের অপসারিত যে ভিডিও, বিতর্কিত ভিডিও, তিনি সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ীকে তিনি অপহরণ করেছিলেন, স্বপন কামিল্লা, এবং পরে খুন হয়, সেই মামলায় তাকে ছোঁয়া যায় না। কদিন আগে নিউ টাউনে তিনি বেপরোয়াভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মেরে পালাচ্ছিলেন, তখন স্থানীয় যুবকেরা তাকে ধরে ফেলে, পুলিশ গ্রেপ্তারও করে, কিন্তু তাকে ছেড়ে দিতে হয় কেন? আপনাদের একটু মনে করাই, ভোটের মধ্যে আমরা ভুলে গেছি 8ই জানুয়ারি 2026 কলকাতায় আইপ্যাক অফিসে কয়লা কেলেঙ্কারির তদন্তে হানা দেয় ইডি। সেখানে তদন্তকারীদের ভয় দেখানো, আটকে রাখা, আইপ্যাক কর্তার বাড়িতে মুখ্যমন্ত্রী আমলা, পুলিশ, প্রশাসনের লোকজন নিয়ে জোর করে ঢুকে পড়লেন, গুরুত্বপূর্ণ নথি, মোবাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ এসব কেড়ে নিয়ে চলে গেলেন বলে অভিযোগ। ইডি আদালতে বলল যে ওই ডাকাতি করা হয়েছে। সেই তদন্ত এবং মামলা যখন চলছে, সুপ্রিম কোর্টের দিকে আমরা সকলে তাকিয়ে, আজ এই বুঝি কিছু হবে, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হবে, সুপ্রিম কোর্ট কড়া কড়া কথা বলছে, কিন্তু তারপর আর একটা ডেট, এই করতে করতে এপ্রিল মাস গেল, ভোট হলো, সরকার বদলে গেল, সেই মামলাটা কোথায়? কি কি অভিযোগ ছিল আমাদের সততার প্রতীকের বিরুদ্ধে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলেছিল যে সরকারি কর্মচারীদের কাজে বাধা, চুরি, ডাকাতি, বেআইনি অনুপ্রবেশ এবং প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছে। কিন্তু সেই তদন্তের খবর কি, সেই মামলার খবর কি, কেউ জানে না। যারা নিয়মিত আদালতের খবরাখবর করেন সেই সব সাংবাদিকদের সাথে আমি কথা বলছিলাম, ভাইপু বাবু এই রক্ষা কবচটা পাওয়ার পর তারা বলছেন জানানি এরপর কবে ডেট। দেখবেন খবরের কাগজে আর লেখা হচ্ছে না, সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে না, কারণ কেউ জানে না। আপনাদের 2 বছর আগের একটা কালো অধ্যায়ের কথা মনে করাই। 2024 সালের 9ই আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজে হাসপাতালে এক তরুণী চিকিৎসক, আমাদের বোন, তার নৃশংস ধর্ষণ ও খুন হয়েছিল। তারপর গোটা রাজ্য রাগে ফুঁসছিল। আমরা মোমবাতি নিয়ে, মশাল নিয়ে সারা রাত হেঁটেছি, সবাই হেঁটেছি আমরা। তারপর সুপ্রিম কোর্ট সেই যে আন্দোলনটা উঠেছে, আন্দোলনের মধ্যে নিজের থেকে হস্তক্ষেপ করলো। তার আগে হাইকোর্ট তদন্তের এই যে প্রমাণ লোপাট, এই যে অনেক প্রশ্ন, তদন্ত ঠিক মতো হয়েছে, তথ্য সব সামনে আসছে, কি হলো তারপর? সুপ্রিম কোর্ট
বিষয়টার মধ্যে হস্তক্ষেপ করে গোটা আন্দোলনটাকে দুর্বল করে দিল। এবং আজ 2 বছর হয়ে গেছে, অভয়া চলে গেছেন, কি পেয়েছি আমরা? কি পেয়েছি? কার্যত মমতা সরকারের সুবিধা করে দিয়েছিল আদালত, সুপ্রিম কোর্ট সুবিধা করে দিয়েছিল। এ প্রশ্ন তখনই বলেছি আমরা। এখন নতুন করে শুভেন্দু অধিকারী যে তদন্তের কথা বলছেন সেটা কিন্তু মূল তদন্তের বিষয় নয়। এখন তদন্ত হচ্ছে কিভাবে সরকারি কর্তারা, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, তারা কি কি পদক্ষেপ করেছিলেন, তাদের কাছে কে কি নির্দেশ ছিল, এইসবের তদন্ত। এটা কিন্তু ধর্ষণ ও খুনের তদন্ত নয়। সম্প্রতি অভয়ার প্রয়াণের 2 বছর পূর্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন তদন্তের কথা বলেছেন, যে তাকে দাহ করার সময় কি কি বেআইনি কাজ করা হয়েছিল। কিন্তু এটাও কিন্তু মূল তদন্ত নয়। মূল তদন্ত যেটা চলছিল তাতে গ্রেপ্তার হয়েছে, কিন্তু রাজ্য জুড়ে যে আন্দোলন, মমতা সরকারের বিরুদ্ধে যে মানুষের রোষ, সেটাকে চাপা দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আপনাদের জানাই, এখন এমন পরিস্থিতি, যদি ভাইপোকে রাজ্য পুলিশ অনেক মামলা, কোনো একটা মামলায় গ্রেপ্তার করে 72 ঘন্টাও রাখতে পারবে না, ধরে ছেড়ে দিতে হবে। কেন সেটা বলবো তো আমি বলবো আপনাদের। এই যে রক্ষা কবচ, এই রক্ষা কবচটা কি ন্যায় বিচার, নাকি সাধারণ মানুষের প্রাপ্য নয়, অসাধারণদের পাইয়ে দেওয়া বিশেষ সুবিধা? দামি দামি উকিল লাগে, প্রচুর পয়সা লাগে। তাহলে আদালতের প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছে না তো? আস্থা কমে যাচ্ছে না তো? কারণ আমাদের মনে রাখতে হবে, যখন সবকিছুর শেষ তখন আমরা আদালতের উপরে ভরসা রাখি, সেই আদালতের নির্দেশ। সম্প্রতি এই ককরোচ জনতা পার্টির যে যুবকদের আন্দোলন, জেনজির আন্দোলন, তার মাঝখানে দুষ্কৃতীরা ঢুকে পড়ে অত্যাচার চালালো কলকাতায়। আন্দোলনের নামে দুষ্কৃতীরা সাংবাদিকদের পেটালো, তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছিল রাজ্য প্রশাসন। আমরা বাহবা দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী বিধানসভায় বিবৃতি দিয়েছিলেন, আমরা বাহবা দিয়েছিলাম। কিন্তু তারপর কি দেখলাম? তারা আদালতের নির্দেশে ছাড় পেয়ে গেলেন, কাউকে রাখা গেল না ধরে। কেন হবে এটা? আমি আপনি তো এই ছাড় পাই না। বারংবার বারংবার একটা দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত থাকছে, তারা নানা অছিলায় সুবিধা পাচ্ছে। কেন বলবো সেটা আমি সেই বিষয়টা বলি, যে বিষয়টা নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি হয়। আমি বলেছি, তবু আরেকবার আপনাদের পরিষ্কার করে বলি, যে একটা সাধারণ মানুষ যদি পুলিশের কোনো মামলায় অভিযুক্ত হন, তিনি আদালতে যান, আদালত তার বক্তব্য শোনে, প্রয়োজনে জামিন দেয়, প্রয়োজন হলে তদন্তে সহযোগিতার কথা বলে। এটাই তো স্বাভাবিক বিচার প্রক্রিয়া। তারপর জেল হেফাজত হয়, তারপর যদি সাজা হয়, মানে দোষী সাব্যস্ত হয়, তাহলে সাজা হয়। কিন্তু যখন কোনো অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বারংবার আদালতের দ্বারস্থ হন এবং কোনো কোনো ক্ষেত্রে আদালত তাকে অন্তর্বর্তী সুরক্ষা দেয়, তখন সাধারণ মানুষের মনে যে প্রশ্ন আসে, আইন কি সবার জন্য একভাবে কাজ করছে? সুপ্রিম কোর্ট কি সমতা দেখাচ্ছে? সমতা, এই প্রশ্নটা উঠে। আজকে আদালতের বিরুদ্ধে বারংবার সেই প্রশ্নটা উঠছে। আজ পর্যন্ত আমরা ওই ভাইপোর মুখে বারবার শুনেছি, আমি ভয় পাই না, আমি এই করি না, আমি তদন্তে যাব। আচ্ছা, তাই যদি হয়, আপনি যদি এত বীর সাহসী হন, তাহলে আপনি বারবার আদালতের রক্ষা কবচ আনতে যান কেন? আর আদালত এই বীরকে কেন বারবার রক্ষা কবচ দিয়ে দেয়? 2026 সালের মে মাসে একটি নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন, তার বিরুদ্ধে মামলা হলো। হাইকোর্ট পুলিশকে বলে দিল 31শে জুলাই পর্যন্ত ভাইপো বাবুকে কিছু করা যাবে না, তাকে ওই জিজ্ঞাসাবাদ করতে পারো, কিন্তু তার বেশি কিছু করতে পারবে না বাবু। আমার ক্ষেত্রে বলতো, আপনার ক্ষেত্রে? এরপরে দেখুন, এইবার যখন
তাকে এসবের জন্য জেরা করা হচ্ছে, এসব কিছু হচ্ছে, তখন কিন্তু তিনি আবার অন্য আদালতে চলে যাচ্ছেন। এর মধ্যে তার বিরুদ্ধে সেবাশ্রয়, বাবা বাবা, মানুষকে সেবা করার নামে তিনি কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, মানুষের চিকিৎসায় ক্ষতি করেছেন, আইন ভেঙেছেন, তার মামলা হলো। তিনি বিধানসভায় জাল সই জমা দিলেন, তার মামলা হলো। সব তদন্ত চলছে, কিন্তু তিনি রাখে আদালত, মানে কি? দেখুন, তিনি চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়েছিলেন। এবার আমাদের চোখের কিছু হলে প্রথমে আমরা জলের ঝাপটা দিই, তারপরে ডাক্তার দেখাই, তারপরে খুব বেশি হলে এসএসকের মধ্যে পৌঁছতে পারি। কিন্তু এটাও ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চোখের যে সমস্যা, সেটা গুরুতর সমস্যা, দুর্ঘটনার জন্য যেটা হয়েছিল। কিন্তু একবার অপারেশন হয়েছে, প্রতি বছর তাকে দেখাতে যেতে হয়। কিন্তু সত্যি কি ভারতে এই চিকিৎসা করা যায় না? আমি জানি এটা কেউ বাধা দিতে পারে না যদি কেউ মনে করেন যে না, আমি ভারতে চিকিৎসা করাবো না, আমি ভারতের বাইরে গিয়ে চিকিৎসা করাবো। কেউ যদি মনে করেন আমি এই প্রতি সপ্তাহে যে চুলটা কাটবো, সে চুলটা আমি লন্ডনে গিয়ে কাটবো, ভাবতেই পারেন কেউ, যদি পয়সা থাকে তিনি যাবেন আসবেন, তার কিছুই নয়। কিন্তু বিষয়টা হচ্ছে, যার বিরুদ্ধে এতগুলো মামলার তদন্ত হচ্ছে, হাইকোর্টে মামলা হলো, হাইকোর্ট বলল আপনি এসএসকেএম থেকে দেখাতে বলা হয়নি, খালি এসএসকেএম এর ডাক্তারদের দিয়ে এটা লিখিয়ে আনতে হবে যে এই চিকিৎসাটা ভারতে সম্ভব নয়। ভাইপো বলে এটা আমি যাবই না। আদালতের নির্দেশ, হাইকোর্টের নির্দেশকে তিনি বুড়ো আঙুল দেখিয়ে সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট সেই মামলাটাকে আবার ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্টে। এরপরে আবার ভাইপো যখন সুপ্রিম কোর্টে গেলেন, তখন সুপ্রিম কোর্ট বলল যে না, 3 সপ্তাহের জন্য তুমি বিদেশ চলে যাও, কারণ তোমাকে আমরা বাধা দিতে পারি না। আদালত ব্যক্তির বিদেশে চিকিৎসা নেওয়া এবং পছন্দের হাসপাতালে চিকিৎসা নেওয়ার অধিকারের বিষয়ে বিবেচনা করেছে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আইনগতভাবে আদালত যদি সঠিক কাজই করে থাকে, তাহলে সাধারণ মানুষের মনে যে সন্দেহ তৈরি হচ্ছে, সেটা ভুল তো নয়। আদালতের কাছে তো মানুষের প্রত্যাশা শুধু আইনি সিদ্ধান্ত নয়, মানুষ আদালতের মধ্যে সমতার প্রতীক দেখতে চায়। ওই জন্যই তো অন্ধ আদালত, সকলকে এক চোখে দেখবে। তার দাড়িপাল্লা কারো জন্য নিচে নামবে, কারো জন্য উপরে উঠবে, এটা হবে না। আর্থিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, এটা কখনো তো বিবেচ্য হতে পারে না। আইন শুধু বিচার করবে। তাই কোনো প্রভাবশালী ব্যক্তি যখন সুরক্ষা পান, এটা কিন্তু শুধু আমাদের রাজ্যে নয়, এটাকে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, তাদের ক্ষেত্রেও দেখা গেছে। এই কারণটা কি? এটাই তো আসল সত্য। দেখুন, এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু সত্য যে আদালতে একটা লবি চলে, লবি। সেই লবিতে বিজেপি দুর্বল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কেউ নেই যিনি আদালতে নিয়ন্ত্রণ চালাতে পারেন, কেউ নেই যিনি আদালতে লবিটা করতে পারেন, কেউ নেই। শেষ ছিলেন অরুণ জেটলি। আমি সম্প্রতি দিল্লি গিয়ে এই পিসি, ভাইপো, তৃণমূল এইসব মামলা নিয়ে কেন গ্রেপ্তার হচ্ছে না ইত্যাদি জানবার জন্য এমন একজন নেতার সাথে কথা বলেছি, যিনি একেবারে সর্বোচ্চ স্তরের তথ্য আমায় দিতে পারেন। তিনি বলছেন যে সরকার বা দলের শীর্ষ নেতৃত্ব জানেন, ওই আগে আমি বললাম না যে ভাইপোকে গ্রেপ্তার করা হলে 72 ঘন্টার মধ্যে তিনি জামিন পেয়ে যাবেন। এমনকি তাও নাও হতে পারে যে আদালত এমন নির্দেশ দিল জেল অবধি নিয়ে যাওয়া যাবে না, তাকে গ্রেপ্তার করে জিপে তুলে বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে কালীঘাটে। নামগুলো বলি। এখন এমন পরিস্থিতি যে আদালত চলছে কয়েকজন বিখ্যাত আইনজীবীর লবিতে,
বিভিন্ন মহল থেকে যে নামগুলো শুনছি সেই নামগুলো আপনাদের অনেকবার শোনা, কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, মেনকা গুরুস্বামী। আমি না ভাবি, জানেন, ভাইপোর মামলাগুলো ঘুরে ঘুরে ঠিক বিচারপতি জয়মাল্য বাগচির আদালতেই কেন যায়, যেখান থেকে সহজে রক্ষা কবচ মেলে। আমি কোনো অভিযোগ করছি না, আমি বিচারপতির প্রতি সম্পূর্ণ আস্থা রাখছি, শ্রদ্ধা রাখছি, বিশ্বাস করছি সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দেয়, কিন্তু কি করে এইভাবে রোস্টার তৈরি হয় আমি এটা বুঝতে পারি না। একই বিচারপতির কাছে বারবার তৃণমূল সংক্রান্ত মামলাগুলো কিভাবে যায় এবং তাতে তারা রক্ষা কবচ পেয়ে যায়, দিনের পর দিন চলতে থাকে। এই প্রশ্নগুলো শুধু আমার নয়, আপনাদেরও আমি জানি, কিন্তু আমি তার যথাযথ উত্তরের খোঁজ করে যতটুকু পেয়েছি আপনাদের জানালাম। এই বিষয়ে আপনাদের কেমন মতামত এবং এই প্রতিবেদন কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। যদি ভালো লাগে এই প্রতিবেদন তবে বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে শত্রুদের। আর পিনাক্কি বলছের পাশে দাঁড়াতে অবশ্যই মেম্বারশিপ করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।